কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। গত 1.5 বছর করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমাদের চলছেই। এই 1.5 বছরে বেশ কিছু শব্দ আমাদের কাছে পরিচিত হয়েছে: সেফ হোম, আইসোলেশন, কোয়ারেন্টাইন। এছাড়াও অধিকাংশ মানুষ কিন্তু এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এখন রয়েছেন ওয়ার্ক ফ্রম হোমে। আর ওয়ার্ক ফ্রম হোমে থাকার জন্য সেখানে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে কিন্তু আজ মানুষ ভীষণভাবে বিধ্বস্ত। এই সমস্ত কিছু থেকে কিভাবে মানুষ নিজেকে সুরক্ষিত রাখবে এবং আগের জীবনে কিভাবে আবার ফিরে যাবে এবং নিজেকে একেবারে সুস্থ সবল রাখবেন, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। আমি রয়েছি আপনাদের সঙ্গে শর্মিলা ভট্টাচার্য, এবং আমার সঙ্গে রয়েছেন আজকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুবার কিন্তু তিনি জিতে নিয়েছেন গোল্ড মেডেল, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আমি পরিচয় করিয়ে দেবো, আমার সঙ্গে রয়েছেন অরূপ ঘোষ। অরূপ দা, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার, আপনাদের চ্যানেলে আসতে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো, এই যে আমি যে বিষয়টা দিয়ে শুরু করলাম যে ওয়ার্ক ফ্রম হোমে রয়েছে এখন অধিকাংশ মানুষ, কারণ এই লকডাউন চলছে, এই সময় ট্রেন বন্ধ, বাস বন্ধ, সবকিছুর জন্য আমরা ঘরের মধ্যে বন্দি। এই রকম একটা সময় দাঁড়িয়ে আমরা মানসিকভাবে বিধ্বস্ত, শারীরিকভাবে বিধ্বস্ত, সব দিক থেকে মানুষ কিন্তু আজ মানে ভীষণভাবে খুব অসুস্থ হয়ে পড়েছে। মানে অসুস্থ বলে হওয়াটাও আমি জানি না কতটা সঠিক হবে, ভীষণভাবে মানুষ আজকে ডিপ্রেসড। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে মানুষ আজকে নিজের ইমিউনিটি পাওয়ারটা ভালো রাখবে এবং এই করোনার বিরুদ্ধে লড়াইটা জিতবে? ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে সবার আগে যেটা দরকার আছে সেটা হচ্ছে ঘুম। মানুষের জীবনে এখন ঘুমটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। ঘুম যদি ব্যাহত হয় তাহলে কিন্তু অনেকটা প্রবলেম এসে যায়। এটা হচ্ছে গিয়ে সবাইকে খেয়াল রাখতে হবে যে আমি আমার ঘুমটা যেন ঠিক হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে ডায়েটের ক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে গিয়ে শাকসবজির পরিমাণটাকে একটু বেশি খেতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে প্রোটিনযুক্ত খাবারটাকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে ফল খেতে হবে। এটা হচ্ছে গিয়ে আর একটা পার্ট, যেটা হচ্ছে গিয়ে ডায়েট। থার্ড হচ্ছে গিয়ে ধূমপান আর অ্যালকোহল যারা ইউজ করে, তো তাদের ক্ষেত্রে আমরা বলে রাখি তাদের মার্জিনটাকে কমিয়ে দিই। যারা করে না ধূমপান অ্যালকোহল তাই তো খুবই ভালো। আর যারা ধূমপান ইউজ করে বা যারা অ্যালকোহল ইউজ করে তাদের ক্ষেত্রে আমরা যেহেতু হেলথ কনসাস আছি, তো তাদের ক্ষেত্রে অ্যাজ এ হেলথ ইন্সট্রাক্টর হিসাবে আমার তাদের কাছে বিনীত নিবেদন, তারা কিন্তু এই কোভিড সিচুয়েশনে যতটা সম্ভব অ্যালকোহল ধূমপানটাকে একটুখানি কম রাখার চেষ্টা করবে। থার্ড বা ফোর্থ, তারপর হচ্ছে কি স্ট্রেস লেভেল। এটা অনেক, এটা কিন্তু আপনাকে ঠিকঠাক রাখতে হবে, মানুষের স্ট্রেসটা যেন ব্যালেন্স থাকে। আর তারপরে হচ্ছে গিয়ে পর্যাপ্ত প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু আপনাকে এক্সারসাইজ ফলো করতেই হবে, এটা মাস্ট। এখন আপনারা সবাই বেশিরভাগ লোক নিয়ে আছে, বেশি দরকার নেই, 45 মিনিট থেকে 1 ঘন্টার রেগুলার বেসিসে আপনারা এক্সারসাইজ করুন। এক্সারসাইজের মধ্যে অনেক পার্ট আছে, প্রিয়ার এক্সারসাইজ আছে, যোগা আছে, প্রাণায়াম আছে, সিট আপ আছে। সবগুলো সব মানুষের পক্ষে করা সম্ভবপর হয়ে ওঠে না, বাট চেষ্টা করুন একদম হালকা হালকা করে স্টার্ট করতে। এক্সারসাইজের মধ্যে অনেকগুলো পার্ট আছে। সবার আগে যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ডের গুরুত্ব কিন্তু এক্ষেত্রে অপরিসীম। তো ফ্রি হ্যান্ড হচ্ছে কি এমন একটা ব্যায়াম যেটা আমার কোমর থেকে নিয়ে পায়ের টো পর্যন্ত টোটাল সব কটা পার্টি কিন্তু এক্সারসাইজ থাকে। ফ্রি হ্যান্ড হচ্ছে কি জাস্ট অ্যাজ লাইক অ্যাজ এ খালি হাতে ব্যায়াম, এর জন্য কোনো জিমে যাওয়ার দরকার নেই, এর জন্য কোনো ডাম্বেল ওয়েট সেগুলো নেওয়ার কোনো দরকার নেই। তো এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো কেউ যদি ঠিকঠাক, আমি পরে আপনাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কিছু নমুনা আপনাকে দেখাবো, যেটা আপনারা দর্শকদের, যারা আমাদের এই অনুষ্ঠানের দর্শক থাকবে তাদেরকে আপনি একটুখানি তারা যদি একটুখানি এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো যদি ফলো আপ করে, তাহলে দেখবেন এই ফ্রি হ্যান্ডগুলো যদি ওনারা যদি ঠিকঠাক করেন না, তাহলে আর কোনো কিছু করার কোনো দরকারই হয় না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি ইউথ। আমাদের মানুষের জন্য সব থেকে যেটা হচ্ছে ইউথ, আমরা কিভাবে আমাদের ইউথটাকে বজায় রাখি, এটা কিন্তু সবার মধ্যে একটা কিন্তু চিন্তা থাকে। তার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। সারা দিনের মধ্যে 8 ঘন্টা থেকে 40 মিনিট আপনি টপ টু বটম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। আপনি দেখবেন কিভাবে সপ্তাহ কেটে যাচ্ছে, কিভাবে মাস কেটে যাচ্ছে, কিভাবে বছর কেটে যাচ্ছে, আপনি একই রকম দেখতে থাকবেন। কেননা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে প্রত্যেকটা অর্গানের ব্লাড সার্কুলেশন ভালো হয়। সো এই জন্য বলছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। তারপরে পরে তো অনেকগুলো জিনিস রয়েছে, যেমন ধরুন যোগা রয়েছে, প্রাণায়াম রয়েছে, সিট আপ রয়েছে, এইটা
এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো যেগুলো তুমি দেখাচ্ছ সেটা কি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য এফেক্টিভ? নিশ্চয়ই 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 পিয়ানো এক্সারসাইজ যদি ভালো করে করা হয় তাহলে হার্ট লাংস সবের কাজ ভালো হয়, ব্রিথিং এক্সারসাইজ সবের কাজ ভালো হয়। এটার কোনো পিয়ানো এক্সারসাইজ গুরুত্ব যে কোনো স্পোর্টসে, আপনি শুধুমাত্র আমি বলছি না এটাতে, আপনি যে কোনো সেটা ফুটবলই হোক সেটা ক্রিকেটই হোক, দেখবেন প্রত্যেকটা স্পোর্টস সেটাকে কম্পালসারি প্লেয়ার করায়। কেন করায়? যে সেই স্পোর্টসটাকে পার্টিকুলার নাম্বার আগে তার শরীরের শারীরিক সক্ষমতাকে যাতে ঠিকঠাক করে নেয়, তারপরেই কিন্তু আপনাকে সেই ফিল্ডে নামানো হয়। সেটা যে কোনো, সে ব্যাডমিন্টন হোক, খোখো হোক, কাবাডি হোক, আপনার যে কোনো খেলাই হোক, প্লেয়ারের গুরুত্ব কিন্তু অবশ্যই। আচ্ছা, আরো যে আরেকটা বিষয় আমি যে বলছিলাম, ঘরে বসে থাকার জন্য ঘরবন্দি হয়ে রয়েছেন এখন সকলে, সেখানে মেন্টাল স্ট্রেস দেখা দিচ্ছে, অ্যাংজাইটি দেখা দিচ্ছে, ঘরের মধ্যে সারাদিন ওয়ার্ক ফ্রম হোমে থাকলে যেটা হয় আর কি, স্পেশালি যারা রাজ্যের বাইরে থাকেন কাজের সূত্রে, তারা একেবারে ঘরের মধ্যে বন্দি, ফ্যামিলি ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে থাকতে গেলে একটা ডিপ্রেশনও কাজ করে। তো সেই সমস্ত কিছু থেকে বের করে আসতে নিজেকে কি ধরনের এক্সারসাইজের মধ্যে থাকা উচিত? স্পেশাল যোগা প্রাণায়াম এগুলো তো আছেই, বাট তার আগে কিছু পয়েন্ট আমি আপনাকে বলে দিচ্ছি। এটা কিন্তু যোগা প্রাণায়াম এক্সারসাইজ করার আগে কিন্তু ওনাকে কিন্তু এই জিনিসগুলো ফলো করতে হবে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে কি, এক নম্বর ওনাকে পরিবারের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। ফ্যামিলির থেকে কিছু না, পরিবারের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। ওনাকে বন্ধু বান্ধবদের সাথে মিশতে হবে, ওনাকে অনেক ভালো ভালো গান শুনতে হবে, ওনাকে দরকার হলে মেডিটেশন করতে হবে, ওনার বাড়িতে যদি পোষ্য থেকে থাকে পোষ্যদের সঙ্গে সময় কাটাতে হবে। ওনার যদি গার্ডেনিং করার ইচ্ছা হয় তাহলে ওনাকে গার্ডেনিং এর দিকে কোনো নিয়ে পেশ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু ওনাকে করতে হবে। আর তার থেকে যেটা বলা হচ্ছে কি, সেটা হচ্ছে কি প্রাণায়াম। এই প্রাণায়াম, মেডিটেশন এগুলো খুব ভালো ভূমিকা নেয়। যোগা, প্রাণায়াম, মেডিটেশন এগুলো যদি ছোট ছোট পার্টে যদি ওনারা যদি প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু যথেষ্ট এই অ্যাংজাইটি বলুন, এই স্ট্রেস লেভেল থেকে কিন্তু প্রাণায়াম তো অনেকগুলো প্রাণায়ামই রয়েছে। যেমন ধরুন ফার্স্ট এরকম স্ট্রেট হয়ে বসবেন, স্ট্রেট হয়ে বসবেন, চোখটাকে বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, মনটাকে শান্ত করতে হবে, মাইন্ডটাকে একদম স্থির করতে হবে, মনটাকে শান্ত করে নাক দিয়ে দম নিতে হবে, নাক দিয়ে দম ছাড়তে হবে। এটাকে আমরা বলি আপনার সহজ প্রাণায়াম। অনুলোম বিলোম আছে, ডান দিক দিয়ে নিঃশ্বাস নিলে চিপে ধরে বাঁ দিক দিয়ে ছাড়া, বাঁ দিক দিয়ে ডান ছাড়া, বাঁ দিক দিয়ে নিয়ে ডান দিকে ছাড়া, আবার ডান দিক দিয়ে নিয়ে বাঁ দিকে ছাড়া, এরকম একটা রয়েছে। এই মেন্টালি ডিপ্রেশন, অ্যাংজাইটি কাটবার কিছু আপনাকে পিয়ান এক্সারসাইজ, কিছু যোগা, কিছু প্রাণায়াম করতে হবে। যেমন যোগার মধ্যে আপনি অর্ধপূর্ণাসন করতে পারেন, বাবু হয়ে বসে মাথার উপর হাত তুলে, যোগমুদ্রাসন যেটা, পদ্মাসন করতে পারেন, পদ্মাসন করে দিয়ে সামনের দিকে ঝোঁকা, বজ্রাসন, মাথার উপর হাত তুলে দিয়ে সামনের দিকে ঝোঁকা, অর্ধপূর্ণাসন, দুপা সোজা করে নিয়ে পা ভাঁজ করে জানুশীলাসন। এরকম ধরনের কিছু কিছু আসন আছে যেগুলো আপনাকে খুব হেল্প করবে। আবার রিগার্ডিং প্রাণায়ামের ক্ষেত্রে যেটা আছে, প্রাণায়ামের ক্ষেত্রে সহজ প্রাণায়াম আছে। আচ্ছা, এই যে তুমি প্রতিটা আসনের কথা বললে, এই প্রতিটা আসন অন্তত কতক্ষণ বা কতবার করা উচিত? মিনিমাম 3 বার করে করতেই হবে। এক একটা আসন 2 থেকে 3 বার করে করতে হবে। আর 15 টু 20 মনে মনে আপনাকে 15 টু 20 কাউন্ট করতে হবে, যেটা আমরা 15 টু 20 সেকেন্ডস এর মধ্যে আমরা যদি কনভার্ট করি। এই আসনগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে শ্বাস প্রশ্বাসটা একটু নর্মাল রাখতে হবে। এখানে কিন্তু দম হোল্ড করার কোনো সিস্টেম থাকবে না। সেটা আপনার প্রাণায়ামের ক্ষেত্রেও তাই, শ্বাস প্রশ্বাস প্রাণায়ামের ক্ষেত্রে কিছু হেরফের হয়ে থাকে, বাট এই ক্ষেত্রে কিন্তু শ্বাস প্রশ্বাস একদম নর্মাল থাকে। ঠিক আছে? আর প্রাণায়ামের ক্ষেত্রে যেরকম বললাম, সহজ প্রাণায়াম একদম নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়া, বা আপনাকে অনুলোম বিলোম যেটা আছে অনুলোম বিলোম করতে পারে, এগুলো ডান নাক দিয়ে দিয়ে বাদ দিয়ে ছাড়া, বা নাক দিয়ে ডান দিকে ছাড়া। সিদ্ধি প্রাণায়াম যেটা আছে, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে নিঃশ্বাস দিয়ে দাঁতে দাঁত ছেড়ে দাঁতের সাইড দিয়ে দমটাকে ছাড়া। প্রতিদিন নিজেকে সুস্থ রাখার জন্য এরকম কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি তুমি একটু দর্শকদেরকে বলে দাও বা দেখিয়ে দাও। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়ে সিঙ্গেল হ্যান্ড আপ এন্ড ডাউন করবেন, একা করে ওঠা নামানো। দেন বোথ হ্যান্ডস আপ এন্ড ডাউন, বোথ হ্যান্ডস রোলিং ফ্রন্ট ওয়াইজ ব্যাক ওয়াইজ। চেস্ট স্ট্রেচিং করবেন চেস্টটাকে এক্সপ্যান্ড করবার জন্য। স্ট্যান্ডিং বডি বেন্ডিং, স্ট্যান্ডিং বডি টুইস্টিং, ফ্রন্ট বডি বেন্ডিং, মাথার উপর হাত তুলে নিচে নামানো,
সাইড ক্রস করবে, শোল্ডার রোটেশন আছে, ফ্রন্ট ওয়াইজ, ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, রিস্ট রোটেশন আছে, কোমর ধরে সামনে পেছনে আছে, কোমর ঘোরানো আছে, অনেক রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, নি বেন্ডিং আছে, ফ্রন্ট ওয়াইজ, ব্যাক ওয়াইজ, নি বেন্ডিং, এইগুলো সমস্ত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু 10 to 15 টাইমস করে, বাট এটা ওয়ান সেট করলেই হবে। কেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো কিন্তু যদি 10 to 15 টাইমস গুলো করেন, টোটাল জিনিস করেন, ওটা কিন্তু আপনার ধরে রাখুন 30 থেকে 35 মিনিট শুধু ফ্রি হ্যান্ড এক্সারসাইজে যায়। কেন বাকি যেহেতু অনেকগুলো এক্সারসাইজ আছে এখনো, ফ্রি হ্যান্ডে করে যোগা করে প্রাণায়াম, করে সিট আপ, তার জন্য ফ্রি হ্যান্ড আর এর থেকে বেশি আর কিছু করার দরকার হয়ে পড়বে। কেন আপনাকে সবগুলোই মেনটেন করতে হবে সারাদিনের মধ্যে। আপনাকে যেরকম ফ্রি হ্যান্ড করতে হবে, আপনাকে যোগা করতে হবে, আপনাকে প্রাণায়ামও করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার শরীরে দরকার। আমি যেরকম ভাবে বললাম যে আপনি যদি আধ ঘন্টা আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা, সিট আপ করে থাকেন না শরীরে করতে, কিন্তু আপনাকে সেটা রুটিন বানাতে হবে যে আমি সোম শুক্র এই ফ্রি হ্যান্ড, এই যোগা, এই প্যাটার্নগুলো সাজেস্ট করছি, আর মোটিভেশনালি আমি এইগুলো সাজেস্ট করছি, তাহলেই হবে। তাহলে আপনার জিনিসটা একঘেয়েও লাগবে না, আর জিনিসটা আপনার শরীরের অনেক কাজও হবে। এবার একটু অন্য বিষয়ে আসবো, যে বিষয়টা আমি বারবার করে বলছি যে গত 1.5 বছর ধরে প্রায় টানা ওয়ার্ক ফ্রম হোমে কাজ করে চলেছেন অধিকাংশ মানুষ, এবং সেক্ষেত্রে যে মেন সমস্যাটা হচ্ছে সেখানে হচ্ছে ওয়েট বেড়ে যাওয়া। প্রতিটা মানুষ কিন্তু হয় খাওয়া দাওয়া ভুল, কিংবা অফিস যেতে গেলে একটা যে রেগুলার একটা বাসে ট্রেনে ভিড় ঠেলে যে যাতায়াতটা করতে হতো সেটা হয় না, এবং আমাদের যে লাইফস্টাইলটা সেটা কিন্তু কোথাও গিয়ে পুরোপুরি কেটে গেছে। তো ওয়েট বেড়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের রোগেও কিন্তু আমরা ভুগছি সকলেই। তো সেখানে ওয়েটটা নিয়ন্ত্রণে রাখার জন্য যদি তুমি কিছু স্পেশাল কিছু ইয়োগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা প্রাণায়ামের কথা যদি একটু দর্শকদের বলো। ওয়েট বেড়ে যাওয়ার জন্য সবার আগে যেটা আমরা বলি সেটা হচ্ছে কি ডায়েট। ডায়েট মানুষের এসেন্সিয়াল। আমি সারাদিন ধরে এক্সারসাইজ করবো আর খাওয়ার সময় এই জিনিসগুলো খেয়ে নেবো, তাহলে কিন্তু হবে না। তো সবার আগে আমি শুরু করি ডায়েট দিয়ে, যে আমি কি কি দেওয়ার আগে আমাকে জানতে হবে যে আমি ইউজ করবো না। তো এটা হচ্ছে সবার আগে আপনি নুন, কাঁচা তেল, মিষ্টি, ফাস্ট ফুড, এগুলো কিন্তু যেমন মাটন, এগুলো কিন্তু আপনাকে লাইফ যথেষ্ট পরিমাণ বাদ দিতে হবে। আপনি যদি মনে করেন আমি লং লাইফের অধিকারী হতে চাই, আপনাকে কাঁচা নুন, কাঁচা তেল, মিষ্টি, ফাস্ট ফুড, যেটা আমি ফলো করি বা আমার মতো যারা হেলথ কনসাস আছে, সবাই আমাদের লাইনে সবাই কিন্তু এই জিনিসগুলো ফলো করে। এই 5টা জিনিস আপনাকে বর্জন করতে হবে সবার আগে। দেন এক্সারসাইজ। এই এক্সারসাইজের মধ্যে হচ্ছে কি আপনার ফ্রি হ্যান্ড তো করতে হবে, তার সঙ্গে হচ্ছে কি সিট আপ। দেখুন যোগা যেটা আছে, যোগাটা কিন্তু শরীরটাকে নীরব করতে কিন্তু সাহায্য করে, আর প্রাণায়াম যেটা আছে সেটা হচ্ছে হার্ট লাংসটাকে সতেজ রাখতে সাহায্য করে। বাট ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে সিট আপ করতে হবে, যেটা আমরা ক্রাঞ্চেস করি। এই ক্রাঞ্চেস করলে তবেই কিন্তু আপনাকে বেলি ফ্যাট বলুন বা ওয়েট লস বলুন, সেটা কিন্তু আপনাকে করতে হবে। আর রিগার্ডিং সিট আপের ক্ষেত্রে আমরা বলছি অনেক রকমের সিট আপ আছে, যেমন ধরুন হাফ সিট আপ আছে, ফুল সিট আপ আছে, গ্রাউন্ড সিট আপ আছে, কোমরের তলায় হাত দিয়ে দুপা একসঙ্গে ওঠা নামানো আছে, সোজা হয়ে শুয়ে পড়ে একবার টান পাটানা, পা পাটানা, অল্টারনেট, ভাইব্রেশন, প্লাঙ্ক, এগুলো অনেক কিছু জিনিস আছে সিট আপে। তো এইগুলো কিন্তু আপনাকে সেম টু সেম বললাম, আপনি রেগুলার বেসিসে অতটা করবেন না, আপনাকে কিন্তু ভাগ ভাগ করে নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে কি মাথায় রাখতে হবে যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে বা যাদের লাম্বার স্পন্ডিলাইটিস আছে, তাদের কিন্তু আপনার যারা ইনস্ট্রাক্টর আছে তাদের পারমিশন নিয়েই কিন্তু আপনাকে এই সিট আপ গুলো করতে হবে। এরকম না সব সিট আপ কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু নয়। আপনার যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে থাকে, আপনি যদি ঘাট যদি বেশি এরকম করেন না, তাহলে কিন্তু উল্টে কিন্তু আরো বিপদ। আবার আপনার যদি লাম্বার স্পন্ডিলাইটিস থাকে, আপনি যদি কোমরটাকে নিয়ে বেশি সামনে দিকে ওপেন করেন, তাহলে কিন্তু আরো বিপদ। তো আপনাকে কিন্তু বুঝে চলতে হবে যে কি কি আপনাকে সিট আপ করতে হবে, সেটা কিন্তু আপনার শরীরের উপরে ডিপেন্ড করছে। বাট ওয়েট ওবেসিটি লেস করবার জন্য সিট আপটা আপনাকে করতে হবে। যেমন ধরুন আমি কথা বলছি, আপনি যদি হাফ সিট আপ করেন, হাফ সিট আপ দরকারই আছে আপনার যখনই আপনি ওবেসিটি টেস্ট করতে যান। বাট যখনই করবেন অনেকে দেখুন ভুল প্রসেসটা করে, এরকম মাথার এরকম, এই যে এরোমেরো করছে না, তাতে কিন্তু এখানে নেক পেন হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু 4 ইঞ্চি আপনাকে গ্যাপ রাখতে হবে অজান্তে নিজের মনে, যে আমি এখানে আমার মনে করবো আমার এখানে একটা 4 ইঞ্চি গ্যাপ আছে, এইবার আমি সিট আপটাকে, তাহলে কি হচ্ছে আপনার কিন্তু নেক মুভমেন্ট হচ্ছে।
অথচ কিন্তু আপনার অ্যাবডোমিনে প্রেশার করছে। তো এটা যেহেতু আপনার জাস্ট একটা আমি দেখালাম, এই একটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেশেন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে। সিমিলারলি কিন্তু লাম্বার স্পন্ডিলাইটিস যাদের আছে তাদের জিনিস কিন্তু বুঝে করতে হবে। আর যাদের তুমি যে এক্সারসাইজ গুলো করে দেখিয়েছো, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে, তো সেখানে সেটা যদি এগুলো কি করে করা হয়, একটা একদম সঠিক প্রসেস যদি এক্সারসাইজ গুলো তুমি একটু বলে দাও, এক্সারসাইজ গুলো করার একটা সঠিক প্রসেস। সঠিক প্রসেস হচ্ছে সিট আপ করবার সময় আপনি যা বেশিক্ষণ সিট আপ করতে লাগে না। আপনি যদি ঠিকঠাক সিট আপ করেন তাহলে 20 থেকে 25 মিনিট, পারলে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আপনার সিট আপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। বাট যাদের কোমরে প্রবলেম আছে তারা খালি ফরওয়ার্ড বেন্ডিং এর সিট আপটা করবেন না, যেটা ফুল সিট আপ বলছি বা সামনে থেকে ক্রস করে যেটা আছে, এটা কিন্তু খালি করবেন না। অনেকের আছে না আপনার ওই সিজারিয়ান যারা হয়, সিজারিয়ান যারা লেডি আছে তাদের কিন্তু একটা ইনজেক্ট করা হয়, সেই ইনজেক্টের জন্য না অনেক সময় তাদের কোমরের পেনটা থেকে থাকে। তো যেন আঘাত না লাগে সেটা কিন্তু দেখতে হবে। আর বিশেষ করে 1 বছর 1.5 বছরের যারা ভদ্রমহিলা আছেন যাদের সিজারিয়ান আছেন, তাদের কিন্তু এই সিট আপ অনেক বুঝে বুঝে করতে হবে। যদি মনে করে যে কোনোভাবে কোমরে স্ট্রেস করছে তাহলে কিন্তু সেটা সেখানে সেদিনের জন্য স্টপ। জার্কিং দিয়ে শুরু করলেন, পা সোজা করে জার্কিং, পা ভাঁজ করে জার্কিং, উঠে ডান দিক পা দিক এই জার্কিং আছে, কোমরের তলায় হাত দিয়ে 2 পা একসাথে নামানো আছে, হাফ সিট আপ আছে, এরকম ভাবে পাটাকে ভাঁজ করে দুটো হাত একদম সোজা তোলা আছে, পা ভাঁজ করে সাইডে সাইডে এই জিনিসগুলো আছে, দুটো পাকে উপরে দিয়ে পায়ের গুঁড়াগুলো টাচ করা আছে, ফুল সিট আপ আছে, সাইডে পা উঠানো নামানো আছে। প্রত্যেকটা সিট আপের সঙ্গে কিন্তু আমাদের যোগ আছে। তো অতি অবশ্যই কিন্তু নেজাল প্যাসেজটাকে ঠিকঠাক রেখেই, কিন্তু এরকম নয় যে আমি দম বন্ধ করে আমি সিট আপ করে যাচ্ছি। আপনি যখনই আপনার পেটে স্ট্রেস করবে আপনাকে মনে রাখতে হবে দম আমাকে ছাড়তে হবে। আপনি এই যে আপনি উঠছেন, আপনার যখন পেটে চাপটা পড়ছে তখন কিন্তু আপনাকে দম ছাড়তে হবে। এটা কিন্তু সিট আপের মূল নিয়ম। পেটে চাপ যখন, যেমন ধরুন দুপা উপরে উঠলেন, তো দুপারে ওঠানোর পরে যখন আপনি পাটাকে নামাচ্ছেন না, তখন কিন্তু পেটে আপনার লাগছে, সেই সময়টা কিন্তু আপনাকে দম ছাড়তে হবে। এটা কিন্তু মাস্ট। যখনই পেটে স্ট্রেন পড়বে আপনি দম ছাড়বেন, আর যখন আপনি রিল্যাক্স তাহলেই দেখবেন কমপ্লিট। এটা কিন্তু যারা ওয়ার্কআউট করছে তারা একটু আমার ভিডিওটাকে ফলো আপ করলে ওনারা অনেক ভালো রেজাল্ট পাবে। তো এরকম কি কিছু বেসিক কোনো ব্যায়াম রয়েছে যেটা ঘরে বসেই আমরা এই অক্সিজেন লেভেল যে স্যাচুরেশন হচ্ছে সেইটা আমরা কিছুটা হলেও এই ব্যায়াম করার মাধ্যমে আমরা নিজেরাই নিজেদেরকে সুস্থ করে তুলতে পারি, অক্সিজেন লেভেলটাকে স্বাভাবিক করতে পারি? অক্সিজেন লেভেল বাড়ানোর ক্ষেত্রে প্রাণায়ামের ভূমিকা কিন্তু অপরিসীম। এটা কিন্তু এর কোনো বিকল্প নেই। আর তার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি, অক্সিজেন লেভেল কিছু মনে করেন কতটা স্যাচুরেটেড হয়ে গেছে, দুম করে অক্সিজেন লেভেলটা ডাউন হয়ে গেছে, আপনি কিচ্ছু করবেন না। ফার্স্টে আপনি 3টে বালিশ নিন, একটা বালিশ আপনার বুকের তলাতে, একটা বালিশ আপনার বুকের তলাতে, একটা বালিশ আপনার পায়ের তলাতে। এই 3টে বালিশ নিয়ে আপনি উপরে শুয়ে পড়ুন। 45 মিনিট থেকে 1 ঘন্টা আপনাকে উপরে কিন্তু শুয়ে পড়তে হবে। যখনই আপনি উপরে শুয়ে পড়বেন না, আপনার কি হবে, হার্টের যে অ্যালভিওলিয়া রয়েছে এগুলো কিন্তু আপনার কোলাপস করে যাবে। এই কোলাপস করে যাওয়ার পিঠের অ্যালভিওলিয়াগুলো কিন্তু এটা ওপেন হয়ে যাবে। যখনই আপনার হার্টের উপরে যখন চাপটা পড়ছে তখন আপনার কি করবে, হার্টের থেকে দেখবেন রক্তটাকে বেশি ফ্লো করতে শুরু করবে। রক্ত যখন ফ্লো করবে তখন অক্সিজেনের মাত্রা কিন্তু আস্তে 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 দেখবেন বাড়তে শুরু করে। তো এটাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে, এরপরে হচ্ছে কি আপনার যেরকম আপনি উপরে শুয়ে পড়ছেন সেটাও সিমিলারলি কিন্তু সাইডে শুয়ে পড়বেন। সাইডে শুয়ে পড়েন, মাথা তলাতে হাত রাখবেন, মাথা তলা থেকে হাত থেকে পাটাকে একটু গ্যাপ করে আবার কিন্তু 0.5 ঘন্টা 45 মিনিটের ভিডিওটাকে সেম টু সেম এই পোর্শনের ঠিক অ্যালভিওলিয়াগুলো আপনার অফ, এদিকের অ্যালভিওলিয়াগুলো, এইগুলো কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে। এরপরে হচ্ছে কিছু প্রাণায়াম। এই প্রাণায়ামগুলো কিন্তু আপনাকে করতেই হবে, খুব নমিনাল প্রাণায়াম, একদম আস্তে আস্তে করবেন। এই ক্ষেত্রে অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাওয়ার পরে কোনো রকম কোনো প্রেশার কিন্তু শরীরের উপরে দেবেন না। যতটা সম্ভব একদম মনটাকে শান্ত রাখার চেষ্টা করবেন, আর হালকা হালকা করে। সব থেকে ভালো হচ্ছে কি মেডিটেশন। চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে নিয়ে এই ওম উচ্চারণটা যতটা সম্ভব নেবেন, আর যখন আপনি দমটা ছাড়ছেন না তখন থেকে এটা। আর আরেকটা হচ্ছে কি আপনার সহজ প্রাণায়াম, যেটা বললাম সহজ প্রাণায়ামটাকে করবেন। আর আপনার কপালভাতি যেটা আছে, কপালভাতির অনেকগুলো পোজ আছে, সেই কপালভাতি করবেন। কপালভাতির 3টে পার্ট আছে, যেটা আমি বলে দেবো আপনাকে।
সেই কপালভাতির 3টে পার্ট করার চেষ্টা করতে পারবেন। খুব একদম নর্মাল ওয়েতে কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে। অক্সিজেন লেভেল স্যাচুরেট হয়ে যায়, কোনো রকম কোনো উত্তেজক উত্তেজিত হবেন না। একদম নর্মাল ওয়েতে নর্মাল শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনাকে প্রাণায়ামগুলো করতে হবে। কি কি প্রাণায়াম আছে, তুমি নামগুলো যদি আরেকবার বলে দাও পরপর একটুখানি নামগুলো। ফার্স্ট হচ্ছে গিয়ে সহজ প্রাণায়াম আপনাকে অবশ্যই করতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে কপালভাতি। থার্ড হচ্ছে গিয়ে নাড়ি শোধন প্রাণায়াম। ফোর্থ হচ্ছে গিয়ে সিদ্ধি প্রাণায়াম। ফিফথ হচ্ছে গিয়ে সিটকারি, উজ্জায়ী, ভস্ত্রিকা। একদম নমজান ওয়েতে, একদম নর্মাল ওয়েতে, খুব কোনো প্রেশার দেবেন না। যখন মনে করবেন যে অক্সিজেন লেভেল ঠিকঠাক হয়ে গেছে তখন আপনি প্রেশার দিয়ে করুন, বাট একদম আস্তে 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 প্রাণায়ামগুলোকে অভ্যাস করুন, দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার অক্সিজেন লেভেল মাত্রা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, কোভিড হয়ে যাওয়ার পরে 14 কিংবা 21 দিন পর এই কোভিড ভাইরাসটা আমাদের শরীর থেকে চলে যায় ঠিকই, কিন্তু তার যে আফটার এফেক্ট সেটা কিন্তু একটা লং টার্ম, দীর্ঘদিন ধরে কিন্তু আমরা কাবু হয়ে পড়ি সেই মারণ ভাইরাসের জন্য। তো সেইখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কি কোনো বিশেষ ব্যায়াম বা প্রাণায়াম রয়েছে যেটা আমাদেরকে সুস্থ করে তুলতে পারে? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। আর সবার আগে হচ্ছে যে যদি কোনো কোভিড পেশেন্ট, কখনো কিন্তু ডিপ্রেশনে চলে যাওয়া উচিত না। কোভিড যদি এখন দেখছেন তো এখন সবারই কোভিড হচ্ছে, তার মানে এই নয় যে আমি ডিজিজ পার্সেন্ট। কোভিড পেশেন্ট সবারই হয়তো হলেও হতে পারে, বাট ওনাকে আবার মূল ফর্মে ফিরে আসতে হবে। ওনাকে আবার ডেলি কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। উনি যদি এক্সারসাইজের দিকে আগে যদি এক্সারসাইজ করতেন সেখানে এক্সারসাইজে আবার নিজেকে রপ্ত করে নিতে হবে। যদি কেউ এক্সারসাইজ করতেন না তাহলেও কিন্তু তার কাছে আমার রিকোয়েস্ট, ওনাকে কিন্তু এক্সারসাইজের দিকে ঝোঁক দিতে হবে যাতে উনি নিজে ভালো থাকেন। তার মধ্যে কয়েকটা যোগা বা পার্টিকুলার কয়েকটা প্রাণায়াম বা পার্টিকুলার কয়েকটা ক্রিয়ার আমি বলে নিচ্ছি, যেগুলো কিন্তু উনি যদি রেগুলার বেসিসে করেন না তাহলে কিন্তু উনি ভালো থাকবেন। সবার আগে আমি এই কারণে ওনাকে এক্সারসাইজের কথার ক্ষেত্রে কেন আমি বলছি, এই কারণে বলছি যে উনি যদি এক্সারসাইজ করেন ওনার মাথায় থাকবে আমি যদি এক্সারসাইজ করছি তাহলে আমি ভালো থাকবো, আমি কখনোই আমাকে কোনো ডিজিজ অ্যাটাক করতে পারবে না। এইটা কিন্তু এই পজিটিভ থিঙ্কিংটা ওনার মধ্যে আসবে, যেটা আমি ফিল করি। আমি এক্সারসাইজ করি, আমি আমার যারা আছে আমার ইয়েরা, তাদেরকে আমি বলি অলওয়েজ ফিল করবে যে আমি এক্সারসাইজের মধ্যে আছি, আমি এফেক্টেড হব না। আর যদি কখনো আমি এফেক্টেড হই তাহলে আমি ওভারকাম করে সেখান থেকে বেরিয়ে আসবো। এই পজিটিভ থিঙ্কিংটা রাখতে হবে এবং তার জন্য কিছু কিছু এক্সারসাইজ আছে আমি বলে দিচ্ছি। আর রিগার্ডিং প্রাণায়ামের ক্ষেত্রে কুম্ভক খুব ভালো কাজ দেয়। কুম্ভক প্রাণায়াম মানে উনি দমটা নেবেন, ওনাকে হোল্ড করে থাকতে হবে, 15 to 20 কাউন্টস করে হোল্ড করলেন, উনি সেটাকে আস্তে করে তারপর ছেড়ে দিলেন। আবার উনি দম নেবেন, দম নেওয়ার পরে 5 কাউন্টস বেশি, যদি 15 কাউন্ট করে তারপরটা 20, তারপর আবার ছেড়ে দিলেন। আবার দম নেবেন, 20 জায়গায় 25 হোল্ড করলেন, তারপরে ছেড়ে নিলেন। এইটা হচ্ছে গিয়ে কুম্ভক প্রাণায়ামের ক্ষেত্রে লাগছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার শীতলী প্রাণায়াম, যেটা জিভ ভাঁজ করে জিভটাকে বাইরে এরকম জাস্ট এই ফর্মেশন, এইটা এই জিভের মাঝখান থেকে কিন্তু ওনাকে দমটা নিতে হবে। এই যে ঠান্ডা হাওয়াটা যেটা যাচ্ছে না, এটা কিন্তু খুব দরকার। যেটা আমরা নর্মাল যেটা আমরা উইন্ডটা নিচ্ছি সেটা কিন্তু আমাদের নাক দিয়ে বা মুখ সবসময় বলতে থাকে, নাক দিয়ে আমরা সবসময় নিঃশ্বাস প্রশ্বাসটা যাচ্ছি। আর এই কারণের জন্য আমরা অক্সিজেন যখন নিচ্ছি না, আমরা নর্মাল অক্সিজেন নিচ্ছি, আমরা ছাড়ছি। বাট আমরা প্রাণায়াম কেন করি? আমরা প্রাণায়াম এই কারণে করি, আমরা অক্সিজেন যখন নিচ্ছি তার থেকে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডটা আমরা ছাড়ছি। এই কারণের জন্য আমরা ফোর্স দিই, যেমন আমি কথা বলছি, একটা নিঃশ্বাস নিলাম, অনেক ফোর্স নিয়ে এটাকে ছাড়ছি, অনেক ফোর্সলি ছাড়ছি। তো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে এই তারতম্যটা কিন্তু রাখতে হচ্ছে। তো তার জন্য কিন্তু অনেকগুলো প্রাণায়াম আছে, যেখানে আমি যোগার ক্ষেত্রে বলছি, যেমন ভুজঙ্গাসন। জাস্ট উপরে শুয়ে পড়লেন, উপরে শুয়ে পড়ে মাথাটাকে পেছন দিক করে দিলেন, একদম মাথা পেছন দিকে, হাতটাকে সোজা করবেন না, হাতটাকে ভাঁজ করে রাখবেন,
ছেড়ে দিলেন। বিমান আসন, প্লেন কিরকম হয়, প্লেন এরকম থাকে, মানে হাতটা এরকম পাশে থাকবে, পা দুটো উঠছে, তো বিমান আসনের মতো করলেন উনি। তারপর হয়তো গিয়ে কপোতাসন করলেন, সোজা হয়ে বসে একটা পা ভাঁজ করে একটা পা পেছন দিক করে নমস্কার করে গিয়ে ব্যাক করা। সর্বাঙ্গাসন করলেন, সোজা হয়ে শুয়ে পড়ে পাটাকে ওপর দিকে তোলা। এই ধরনের কিছু কিছু আসন, কিছু কিছু প্রাণায়াম, মেডিটেশন, এগুলো কিন্তু ওনাকে করতে হবে রেগুলার বেসিসে। নাইট্রিক অক্সাইডের মাধ্যমে আমরা কিভাবে নিজের ইমিউনিটি পাওয়ার ভালো রাখবো? তো নিশ্চয়ই কোনো যোগা এখানেও রয়েছে যেটা, বা প্রাণায়াম এক্ষেত্রেও রয়েছে যেটা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াবে নাইট্রিক অক্সাইড ইনক্রিজ করার মাধ্যমে। প্রথমে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের শরীরে না হোয়াইট ব্লাড সেল আছে। এই হোয়াইট ব্লাড সেলগুলো কিন্তু ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, এটা মাথায় রাখতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, হোয়াইট ব্লাড সেলটা কীভাবে আমাদের শরীরে ইমিউনিটিটা বাড়ায়। আমরা যখন এক্সারসাইজ করি না, পেয়ার এক্সারসাইজ করে টোটাল আপার থেকে নিয়ে লোয়ার পর্যন্ত টোটাল বডির অর্গানের উপরে প্রেশার পড়ে। তো দুটো জিনিসের উপরে বেসিক্যালি প্রেশার পড়ে, একটা হচ্ছে গিয়ে স্প্লিন আর একটা হচ্ছে গিয়ে লিম্ব। এই স্প্লিন আর লিম্বের মধ্যে যখনই প্রেশার পড়ে না, তখনই কিন্তু অক্সিজেনের মাত্রাটা অনেকটা বেশি বেড়ে যায়, অক্সিজেন লেভেলটা অনেকটা হাই থাকে, ইমিউনিটিটা ডিস্টার্ব হয়। এই অক্সিজেন লেভেলটাকে একটু ইনক্রিজ করবার জন্য, ইমিউনিটিটা পাওয়ারটাকে বাড়াবার জন্য কিন্তু অনেকগুলো আসন আছে। সবার আগে হচ্ছে কি আপনার যোগমুদ্রাসন, যোগনিদ্রাসন। জাস্ট পদ্মাসনে বসলেন উনি, হাত সামনে রাখলেন, সোজা হয়ে বসে সামনের দিকে ঝুঁকে পড়ে কপালটাকে ঠেকানো, আবার পাটাকে চেঞ্জ করে নিয়ে আবার হাত পেছন দিকে নিয়ে নিচু হয়ে থাকা। উষ্ট্রাসন, সোজা হয়ে বসে হাত সামনে দিয়ে নিচু হয়ে গিয়ে ধরা, সোজা হয়ে দাঁড়িয়ে বীরভদ্রাসন, ডান পাটাকে সামনের দিকে দিয়ে নমস্কার করে ব্যাক করা। অর্ধচন্দ্রাসন, দুপায়ের পাতা জোড়া করে মাথার উপর হাত তুলে দিয়ে ব্যাক করা। ত্রিকোণাসন, পা ফাঁকা করে হাত পাশে দিয়ে সাইড হয়ে মুভ করা। এরকম ধরনের কিছু কিছু আসন আছে যেগুলো ভিডিওতে আমি সব ডিসক্রাইব করেছি। এই জিনিসগুলো যদি ওনারা যদি ঠিকঠাক করে করে, তো আমার গাইডেন্স অনুযায়ী বা যারা হেলথ ইন্সট্রাক্টর আছেন তাদের গাইডেন্স অনুযায়ী ওনারা যদি ঠিকঠাক করেন না, তাহলে দেখবেন অটোমেটিক্যালি অক্সিজেন লেভেল বাড়বে, অটোমেটিক্যালি তাদের ইমিউনিটিটাও অনেকটা বুস্ট আপ হয়ে যাবে। কোভিড রোগীদের ক্ষেত্রে কি এমন কিছু ব্রিদিং টেকনিক রয়েছে যেগুলো তাকে সুস্থ রাখবে, তার কোনো রকম শরীরে অক্সিজেনের ঘাটতি হতে দেবে না? প্রথম থেকেই যাতে সুরক্ষা নিজেকে নিয়ে নেওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি এই বিষয়টা। নিশ্চয়ই আছে। যেমন ধরুন ওনাকে ভস্ত্রিকা কি আছে, নাক দিয়ে দম দেবেন কন্টিনিউ। কপালভাতি যেটা আছে কি, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, পেটটাকে কন্টিনিউ আপ অ্যান্ড ডাউন করতে হবে। আবার একটা আছে গিয়ে আপনার বাঁ সাইডের নাকটাকে চিপে ডান দিকের নাকটাকে চিপে বাঁ সাইড দিয়ে দম নিতে হবে, বাঁ সাইড দিয়ে ছাড়তে হবে। সিমিলারলি এটা চেঞ্জ করে এদিক দিয়ে নিতে হবে, এদিক দিয়েই ছাড়তে হবে। আবার একটা আছে আপনার এটা দিয়ে নিলেন চিপে ধরে এটা দিয়ে ছাড়া, এটা দিয়ে দিলেন চিপে ধরে এটা দিয়ে ছাড়া। এই ধরনের কপালভাতি কিছু কিছু এক্সারসাইজ আছে, কুম্ভক আছে, এইগুলো যদি ওনারা যদি ঠিকঠাক করে না, যথেষ্ট। কিন্তু সব 2 সেট থেকে 3 সেট করে কিন্তু করতে হবে। এরকম নয় যে আমি একবার করে নিলাম আমার ঠিকঠাক হয়ে যাবে। প্রাণায়াম করতে কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস ধরে করতে হবে, তাতে কিন্তু 2 সেটের জায়গায় 15টা বা 20টা কাউন্ট করে কিন্তু 2 সেট বা 3 সেট করে করতে হবে। তাতে সময় দিতে হবে প্রাণায়ামের ক্ষেত্রে। করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্রাণায়াম কতটা এফেক্টিভ, কতটা কার্যকরী প্রাণায়াম, আর কার্যকরী হলে সেটা কি কি ধরনের প্রাণায়াম তাদের করা উচিত প্রথম থেকে, যাতে বিষয়টা আরো গুরুতর সমস্যার দিকে না যায়? একদম নর্মাল হয়তো ওনাকে শ্বাস প্রশ্বাস ঠিক রেখে প্রাণায়ামগুলো করতে হবে। সহজ প্রাণায়াম আছে, ভস্ত্রিকা আছে, উজ্জায়ী আছে, সিদ্ধি প্রাণায়াম আছে, শীতকারী আছে, অনুলোম বিলোম আছে। এই ধরনের যে প্রাণায়ামগুলো আছে না, ওনারা রেগুলার বেসিসে ওনারা করুন। কয়েকটা প্রাণায়াম কিভাবে করবে সেটা একটু ডেসক্রাইব যদি করে দাও। নাক দিয়ে ছাড়া, এই জিনিসটা আছে। ঘামুরি আছে, যেটা চোখে আঙুলটা দিয়ে কানটাকে বন্ধ করে নাক দিয়ে দম দেওয়া আর গুনগুন করে আওয়াজ করা, এটাকে বলি আমরা ভ্রামরী প্রাণায়াম। এরকম গুনগুন করে আওয়াজ করতে হবে।
এই ধরনের প্রাণায়ামগুলো কিন্তু খুব এফেক্টিভ এই ক্ষেত্রে। আহ, একেবারে লাস্ট আমি আর একটা প্রশ্ন করে আমি অনুষ্ঠানটা শেষ করব, সেটা হচ্ছে যে ফুসফুসের একটা সংক্রমণ দেখা যায় সেখানে, যার জন্য অক্সিজেনের লেভেল একটা ঘাটতি যেটা শরীরে হয় করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে, সেখানে এখানেও আমি জিজ্ঞেস করব যে এই লাংসকে সুরক্ষিত রাখার জন্য, লাংসকে ভালো রাখার জন্য বিশেষ কোনো প্রাণায়াম তুমি কিছু বলবে, কিছু টিপস দেবে দর্শকদের জন্য? তো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি কুম্ভক প্রাণায়াম। কুম্ভক প্রাণায়াম কিন্তু এক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। কুম্ভক প্রাণায়াম উনি করতে পারেন, সহজ প্রাণায়াম উনি করতে পারেন, অনুলোম বিলোম বা যেটা আমরা নারী শোষণ প্রাণায়াম বলি, অনুলোম বিলোম উনি করতে পারেন। এই প্রাণায়ামগুলো কিন্তু ওনার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। আর তার থেকে বড় ব্যাপার, তার থেকেও প্রাণায়াম তো ঠিকই আছে, কিন্তু এর সাথে কিন্তু ওনাকে আসন করতে হবে। ওনাকে বেশ কিছু আসন আছে, যে আসনগুলো হার্টের উপরে চাপ করে যেগুলো আছে, যেমন ধরুন ভুজঙ্গাসন, যেমন ধরুন বিমানাসন, যেমন ধরুন মুদ্রাসন, এই ধরনের আমি আমি কয়েকটা আসন আমি বলেছি। যেমন দুপা সোজা করে বসলেন, তো দুপা সোজা করে বসে ডান পাটাকে ভাঁজ করলেন, হাত পাশে হাত ঘুরিয়ে হাত তুলে সামনের দিকে ঝোঁকা, তারপরে একটা হচ্ছে কি দেখবেন দুটো পা সোজা করে নিয়ে এইরকম সাইডে মুভমেন্ট করে একদম চেস্টটাকে পুরো এক্সটেন্ড করে, পুরো চেস্টটাকে এদিকে এক্সটেন্ড করে রাখলেন। এই ধরনের কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো কিন্তু আপনার খুব কাজে। অসংখ্য ধন্যবাদ অরূপদা আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, কারণ এখন একটা গুরুত্বপূর্ণ সময়। আশা করি তুমি যে প্রাণায়াম, যে যোগাগুলো বললে সেগুলো যদি সকলে ফলো করেন তাহলে অনেকটাই তারা সুস্থ থাকবেন, তারা সবল থাকবেন। আমি দেখুন এইগুলো না সবই ইন্টারলিঙ্ক। মূল কথা হচ্ছে কি আপনাকে এক্সারসাইজ করতে হবে। আমি কি কি জিনিস পার্টিকুলার, যেমন আপনি আমাকে মেনশন করে দিলেন এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। আমরা অ্যাজ এ হেলথ ইনস্ট্রাক্টর হিসাবে আমরা সবাইকেই বলি যে আপনি যেরকম এই সময় সবাই বলে না এই ডায়েটটা ফলো করো, এটা খাও, ওটা খাও, সেটা খাও, একদম না। আপনি সব খান, আপনার ক্ষেত্রে কিছু না, আপনি পজিটিভ থিঙ্কিং রাখুন, আপনি সব খান, আপনি সমস্ত কিছু ইউজ করুন, আপনি সব এক্সারসাইজ করুন, বাট ব্যালেন্স এক্সারসাইজ করুন। আমি যেরকমভাবে দেখবেন, আমি যে এক্সারসাইজগুলো দেখেছি, অনেক এক্সারসাইজগুলো আছে, পার্টিকুলার এরকম করতে যাবেন না যে এইগুলো করবো এইগুলো করবো। আমি তো দেখেছি আমার মতো করে ওগুলো করলে আপনার ভালো হবে, বাট আমার গাইডেন্স অনুযায়ী যে যে এক্সারসাইজগুলো, ক্রিয়াগুলো, সিট আপ কিন্তু যারা করোনা পেশেন্ট যারা আছেন তারা এই মুহূর্তে কিন্তু সিট আপ করবেন না। আমি সিট আপের ক্ষেত্রে ওই কোশ্চেনটা কিন্তু তখন উঠেছিল যখন ওয়ার্ক ফ্রম হোমে কারা ওবেসিটি টেস্ট করবে, তারা কি করবে, তখন আমি সিট আপের ভূমিকাটা। বাট এই রিগার্ডিং যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করবেন ফ্রি হ্যান্ড, যোগা, প্রাণায়াম, এই তিনটে জিনিসের উপরে জোর দিতে। সিট আপ কিন্তু শুধুমাত্র যারা ওবেসিটি লেস করবে তাদের জন্য। কেউ যদি ফ্রি হ্যান্ড, যোগা, প্রাণায়াম যদি ঠিকঠাক করে, ফ্রি হ্যান্ড 20 মিনিটস, যোগা 20 মিনিটস, প্রাণায়াম 20 মিনিটস, টোটাল হচ্ছে কি 1 ঘন্টা। আপনি 1 ঘন্টা ডেলি আপনার নিজের জন্য, নিজের শরীরের জন্য, নিজের বেঁচে থাকার তাগিদে আপনি করুন, আপনি লং লাইফ লিড করবেন। এটা অ্যাজ এ আমার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আমাকে গাইড করে গেছিল। জীবনে যদি তুমি করতে চাও তাহলে তোমাকে 5টা জিনিস ছাড়তে হবে: চিনি, নুন, ময়দা, মিষ্টি, ফাস্টফুড, পাঠার মাংস বা রেড মিট যেটাকে আমরা বলি। এগুলো তোমাকে লাইফে ছাড়তে হবে। সিগারেট, নস্যি, বিড়ি, যেগুলো আমাদের যেগুলো ধূমপাই যারা আছে, অ্যালকোহল, এগুলো লাইফ থেকে টোটাল বাদ দিতে হবে। অ্যাজ এ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে আমরা আপনাদের কাছে সবার কাছে এটা রাখলাম, আপনারা ভালো থাকবার জন্যে। আপনারা নিজেরাও আপনাদের মতো করে আমার এই অ্যাডভাইসটাকে শুনবেন। যতটা সময় যদিও আপনারা কেউ সিগারেট খান, অনেক পরিমাণ কমিয়ে দিন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লং লাইফ লিড করবেন। অসংখ্য ধন্যবাদ অরূপদা তোমাকে এতটা সময় এবং এতটা মূল্যবান কথা আমাদের দর্শকদের জানানোর জন্য।